সাথে আছি আমি তাসনু ভাই। আজ স্টুডিওতে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আসলে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি এবং নির্বাচনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি নানান সময়ে আসলে ইসির সাথে বৈঠক হচ্ছে এবং আজকে আসলে খুব গুরুত্বপূর্ণ 3টি রাজনৈতিক দল সহ আরো বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে ইসির বৈঠক হয়েছে। সেখানে যেই দাবি দেওয়াগুলো উঠেছে সেই দাবি দেওয়াগুলো নিয়ে আসলে আমরা শুরুতে আলোচনা করতে চাই। এই দাবি দেওয়াগুলোকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি যে দাবি করেছে ইসি কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার যে প্রস্তাব তারা দিয়েছে, সেই সক্ষমতা এখনকার এই নির্বাচন কমিশনে আছে কিনা? ধন্যবাদ। প্রথম এক কথা উত্তর হচ্ছে না, নাই। আমাদের সাথেও মিটিং হয়েছে গত 2-3 দিন আগে আমাদের পক্ষ থেকেও আমরা বেশ কিছু কনসার্নের কথা ইলেকশন কমিশনকে বলেছি। নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করছেন তারা ব্যক্তি মানুষ হিসেবে সবাই খুব ভালো মানুষ, মোটা দাগে কারো কোনো বদনাম সম্পর্কে আমরা আসলে জানি না। এখন প্রশ্ন হচ্ছে যে ভালো মানুষ মানেই কি সে একটা রেসপন্সিবিলিটি ডিসচার্জ করতে পারবে? এই জায়গাতে আমাদের আস্থায় যথেষ্ট ঘাটতি আছে। গত বছর থেকে আপনার সাথেও আমরা বলেছি, আমরা নির্বাচন কমিশনকে বারবার দাবি জানিয়েছিলাম যে কোনো একটা স্টেজের একটা নির্বাচন করবার জন্য, একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত যে কোনো একটা স্টেজ আপনারা সিম্পলি একটা ড্রিল করবার জন্য। পার্টিকুলারলি যেটা করা যেতে পারতো, উপজেলাটা সবচেয়ে ছোট ইউনিট, সারা দেশব্যাপী আছে, 500+ ইউনিটে নির্বাচন করলে, যেহেতু গত 2001 সালের পর থেকে 2024 বছরে নির্বাচন কমিশন কোনো ভালো নির্বাচন করে নাই। 2008-এ একটা দিল্লির ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারিং নির্বাচন করেছে, 14-তে একটা ভোটারবিহীন একতরফা নির্বাচন হয়েছে, 18-তে রাতে হয়েছে, 24-এ ডামি নির্বাচন করেছে। তো সেই রিয়েলিটিতে আমাদের নির্বাচন কমিশনের ইনস্টিটিউশনাল মেমোরি বলতে যা থাকা দরকার ছিল, সেটা গত 24 বছরে ভালো নির্বাচনের কোনো মেমোরি নাই। ভালো নির্বাচন করেছে এমন নির্বাচনী কর্মকর্তা অলমোস্ট 2-4 জন ছাড়া আপনি কাউকে পাবেন না। টোটাল নির্বাচন কমিশনের যে কর্মকর্তা কর্মচারী আছে, এই প্রশাসনের ভালো নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই। যে কিন্তু তারা বলেছেন যে নির্বাচন নিয়ে তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সেটি আসলে আজকে খোদ নির্বাচন নিয়ে তো আমাদের অনেক অভিজ্ঞতা আছে। ধরেন, আমি প্রচুর টেলিভিশনে নির্বাচনের খবর দেখেছি, আমি পত্রিকা পড়েছি, আমি বিভিন্ন সময় নির্বাচনী সহিংসতা দেখেছি, আমরা প্রচুর অন্যরা নির্বাচন করেছে সেগুলো পত্রিকাতে পড়েছি। এখন এর মানে কি আমার নির্বাচন করবার অভিজ্ঞতা আছে? নাই। প্রশ্ন হচ্ছে যে এই রিয়েলিটিতে এবং ওই যে বিধিমালা, কোড অফ কন্ডাক্ট যেগুলো করেছে, এগুলোর যে লিমিটেশনসগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্রেসে কথা বলেছি। প্রায় 1 বছর থেকে ওনাদেরকে বলছি যে আপনার পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগ করেন। এমন একটা সময় এসে ডায়ালগ করেছে যখন তাদের অনেক নীতিমালাগুলো তারা শেষ করে ফেলেছে এবং নীতিমালার মধ্যে প্রচণ্ড সাংঘর্ষিক কথাবার্তা আছে, অপরিষ্কার, অনেক বক্তব্য পরিষ্কার না। যদি কোনো রিটার্নিং কর্মকর্তা কোনো প্রার্থীকে ঝামেলায় ফেলতে চায়, সাফিসিয়েন্ট জায়গা এখানে খালি পড়ে আছে। অতএব সেই বাস্তবতায় নির্বাচন কমিশনের হাতে যে সময় আছে, এটা তার জন্য খুবই চ্যালেঞ্জিং হবে এবং এই চ্যালেঞ্জগুলোকে যদি সে একটাপন করবার জায়গায় না নেয়, যেটা আমরা দেখলাম যে খুব ঘাটতি আছে, পরামর্শকে রিসিপটিভ আকারে নিচ্ছে না, তারা অ্যাকনলেজ করে, স্বীকার করে এবং তারা বলতেছে আল্লাহর উপরে ভরসা রাখেন, হতাশ হয়েন না, আমাদের সবার দিল সাফ, মন পরিষ্কার, আমরা আসলে ভালো নির্বাচন করার জন্য চেষ্টা করতেছি, আপনারা সাহায্য করলেই নির্বাচন হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সাহায্য করে নির্বাচন করতে পারতো, নির্বাচন কমিশনের দরকার ছিল না। এই সাহায্যটাও তো আসলে দরকার। রাজনৈতিক দলগুলোর যে পরিবর্তনটা আমরা প্রত্যাশা করছি, সেই পরিবর্তন তো অন্তত 24-এর পরে আমরা আসলে দেখতে চাইতেই পারি। সেটিও তো খুব একটা ভুল চাওয়া নয়। চাইতে পারায় কোনো দোষ নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলের খাসলত যে বদলায় নাই, সেটা তো গত 1 বছরে আমরা বিভিন্নভাবে প্রকাশ পেয়েছি। এই জায়গাটিতে রাজনৈতিক দলগুলোর অনেক ভালো পারফরমেন্স আছে, এটাও সত্য, কিন্তু খাসিলত স্থানীয় নির্বাচন এবং মাথায় রাখতে হবে এটা কিন্তু ক্ষমতার জায়গা। ঐকমত্য কমিশনে সবাই বাদাম খেতে খেতে খুনঠুসি করে কমিশনে জুলাই সনদ তৈরি করা আর ক্ষমতার বলয়ের পলিটিক্সটা করা কিন্তু ডিফারেন্ট জিনিস। এখানে হিউজ রিয়েলিটি আছে। আপনার কাছে আমি করতে চাই যে এই ক্ষমতার বলয়ের কথা বলছেন, অর্থাৎ এই নির্বাচন কমিশনের কাজের মধ্য দিয়ে আসলে আমাদের দেশটা আসলে সামনে কাদের হাতে পরিচালিত হবে সেটি নির্ধারিত হতে যাচ্ছে। নিঃসন্দেহে এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ডিসিএসপি ওসিদের আসলে যেভাবে তাদেরকে নিয়ে যেখানে আলোচনা হচ্ছে, আপনি জানেন আজকের এই বৈঠকে জামায়াত ইসলামী তারা বলেছেন যে ডিসিএসপি ওসিদের লটারির মাধ্যমে বদলি করতে, এই যে আবেদন বা তারা আসলে যে এই কথাটি জানিয়েছেন, সেটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলি যে নির্বাচন কমিশনকে আমরা অনেক আগে থেকেই বলেছি যে অংশীজনদেরকে নিয়ে আলোচনা করার জন্য এবং
যারা আপনার ক্রিয়াশীল অংশীজন তাদেরকে নিয়ে আলোচনা করার জন্য। নির্বাচন কমিশন এমন এমন রাজনৈতিক দলকে ডেকেছেন যাদেরকে জাদুঘরে খুঁজলেও পাওয়া যাবে না। এই সমস্ত রাজনৈতিক দলের সাথে বসেও কথা বলছেন, অথচ এই কথাগুলো আগে বলা দরকার ছিল। তারা অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন এই সময় বসাটা মানে একটা রাজনৈতিক দলের সাথে একটা ঠাট্টা মস্করা করা, এছাড়া আর কিছু নেই। কারণ এখন আর তাদের কিছু করার নেই। এটা একটা ঠাট্টা মস্করা, এবং তারা স্বৈরাচারের দোসর জেনারেল ইব্রাহিমকেও তারা দাওয়াত দিয়েছেন, এবং মানে বিশেষ করে গত 10 বছরে বা 5 বছরে একেবারেই কার্যকর ছিল না এই ধরনের রাজনৈতিক দলগুলো দাওয়াত দিয়েছেন। এখন নির্বাচন কমিশন তাদের সদিচ্ছা থাকলে হবে না, নির্বাচন কমিশন নির্ভর করতে হয় আপনার প্রশাসন যন্ত্রের উপর। প্রশাসন যন্ত্র যদি সঠিকভাবে কাজ না করে তাহলে নির্বাচন কমিশন সেখানে ব্যর্থ হয়। আর যেই জামাতে ইসলাম যেটা বলেছে, জামাতে ইসলাম বলেছে যে আপনার লটারির মাধ্যমে, তো এখন ইসলামে তো লটারিটা হারাম। এই এখন তারা আর এটা তো কোনো পদ্ধতিও না, এটা একদম একটা বালখিল্য একটা প্রস্তাব, যেটা আসলে তারা নিজেরাও বুঝে উঠতে পারছে না তারা কী প্রস্তাব দেবে আর কি, যে কারণে তারা খেয়ে হারিয়ে ফেলেছে, খেয়ে হারিয়ে এই প্রস্তাব দিয়েছে। আবার আমরা যেটা আপনার এই যে আচরণবিধি, নির্বাচন আচরণবিধি আমরা যেটা পেয়েছি তাদের কাছ থেকে, সেখানে আছে, গতবারও ছিল যে দলীয় প্রধান ছাড়া আর কারো ছবি ব্যবহার করা যাবে না। এটা তো এখন এইবারও আছে। এর বাইরে এখন গিয়ে আপনার তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারবেন না, এটা বলার অর্থ হলো যে এটা বেয়াদবি করা, এটা অসভ্যতামি করা। মানে এরা অসভ্যতামি এবং বেয়াদবি করে সারা জাতিকে বিরক্ত করে ফেলেছে। ওইখানে গিয়ে এটা একদম আনকল ফর কথাটা বলেছে, কারণ এটা তো নাই। আপনার একজন প্রার্থী ইচ্ছা করলে তার দলীয় প্রধান ছাড়া আর কারো ছবি ব্যবহার করতে পারবে না, সেখানে জিয়াউর রহমান বা তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারবে না। কিন্তু এই কথাটা বলার মানে উস্কানিমূলক কথাবার্তা, বেয়াদবি করা, অসভ্যতামি করা। এবং এই বেয়াদবি এবং অসভ্যতামির কারণে তারা কিন্তু একদম মানে হিমালয় চূড়া থেকে একেবারে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আবার এই তাদের সাথেই তো আসলে জোটবদ্ধ হতে যাচ্ছে বিএনপি, এরকম অনেক আলোচনা। না, এটা কোনো আলোচনার মধ্যে না, এটা তারাও চাচ্ছে, হয়তো কেউ চাচ্ছে, কারণ তাদের মধ্যে তো প্রচণ্ড ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা। আমরা চিন্তা করতে পারি না, দেখুন আমরা 50 বছর রাজনীতি করেও আমরা এখন ক্ষমতার মানে আমরা ওইরকম চিন্তা করতে পারছি না একটা নির্বাচনী এলাকা ঠিক করা। ফুয়াদ ভাইদেরও একই অবস্থা, একটা নির্বাচনী এলাকা এত সহজ ব্যাপার নয়। এখন একটা অভ্যুত্থানের যারা 5-7 জন আমরা সামনের সারিতে নেতৃত্ব দেখেছি, তাদের ক্যান্ডিডেট হয়ে গেছে, আপনার তারা চাইতে 50টা 100টা করে চাচ্ছে, তো সেখানে তো আলোচনা হবে না। এবং সবাই যদি এমপি হইতে মানে রাজনীতিতে ঢুকার সাথে সাথে যদি এমপি হওয়ার স্বপ্ন দেখে, তাহলে তো এটা আর লেখাপড়া আর কেউ করবে না। এখানে আপনার ওই যে পরীক্ষার পিছনে একটা আন্দোলন করবে, ওই আন্দোলনে পপুলার হয়ে যাবে, পপুলার হয়ে এসে তারপর সংসদে যাওয়ার চেষ্টা করবে, তারপরে সামাজিক কোনো সমস্যা নিয়ে কোনো একটা ছাত্র আন্দোলন করবে, তারপর সে একটু অনলাইনে অথবা অফলাইনে একটু পরিচিত হওয়ার পরে সে এমপি হতে চাইবে। মানে এখানে পুরো রাজনীতিটাকে গোল্লা যাওয়ার একটা বন্দোবস্ত করেছে। তো এখান থেকে আমাদেরকে সরে এসে একটা সুষ্ঠু নির্বাচন করাটা জাতির জন্য অতীব প্রয়োজন, অতীব জরুরি। এবং আমরা মনে করি যে আপনার নির্বাচন কমিশন আপনার যে কথাগুলো তারা অংশীজন থেকে শুনেছেন, সেখান থেকে যদি পারেন তারা কিছু যদি পরিবর্তন করে। আমরা আপনাদের প্রোগ্রামের মধ্যে বলেছি যে লক্ষ লক্ষ পোস্টার ছাপে, পোস্টার যেন না ছাপা হয়, পোস্টার আবার পলিথিন ওনারা বন্ধ করছে। কিন্তু আবার ফেস্টুনের কথাটা বলেছেন, ফেস্টুন তো পোস্টারের চাইতে ব্যয়বহুল। তারপর আবার ডিজিটাল ফেস্টুনের কথা বলেছেন, সেটা আরও ব্যয়বহুল। এটা তো ব্যয় কমাতে হবে। আপনি কয়টা বিলবোর্ড দিতে পারবেন সেটা বলেছেন, ফেস্টুনের সংখ্যা আপনি নির্ধারণ করেন নাই। আপনি কিন্তু ইচ্ছা করলে, কিন্তু আমরা বারবার বলেছি যে নির্বাচন কমিশনের স্ব-উদ্যোগে একটা মাত্র প্রার্থী পরিচিতি সভা হবে, সেখানে নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থীরা সেখানে বক্তব্য রাখবে এবং প্রার্থীদের ঘরে ঘরে যাবে। একজন সংসদ সদস্য যিনি নির্বাচিত হতে মানে করার আকাঙ্ক্ষা আছে বা যিনি আপনার এলাকায় জনপ্রিয়, তার তো পোস্টার লাগে না, তার তো লিফলেট লাগে না, তার তো আপনার মিছিল মিটিং লাগে না। সে তো মানে কেউ 10, 15, 20 বছর পর্যন্ত নার্সিং করেছে। এইটি তো আসলে বাংলাদেশের ইতিহাসে একটা ধারা হয়ে গেছে। না, এই ধারা থেকে আমরা তো ধারা থেকে মুক্ত হয়ে নতুন ধারা রাজনীতি করতে চেয়েছি। আমরা তো নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছি, আমরা তো নতুন বন্দোবস্তের কথা বলেছি। নতুন বন্দোবস্তের কথা বলে আমরা পুরনো পথেই হাঁটছি। সেই বন্দোবস্তের জায়গাটিতেই যদি আমি আসি, মাহমুদা হাবিবা যেই আপত্তি আজকে এনসিপি জানিয়েছে, তারা দ্রুত গণভোটের রূপরেখা চেয়েছেন এবং তারা বলেছেন যে আগামী নির্বাচনের প্রচারে যেন কোনোভাবেই তারেক রহমান এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করতে না পারে। এটিকেও কি আসলে তারা কোনো না কোনোভাবে নতুন বন্দোবস্তের আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন? এটা তো আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ-আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। শাহাদাত ভাই এটা খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। ইতিমধ্যে এই ধরনের একটা নির্দেশনা আছে, ফলে এইটাকে আলাদাভাবে তুলে আনার আমার মনে হয় কোনো প্রয়োজন নাই। অনেক বিষয় আছে যেগুলো নির্বাচনের শুরুতে আমরা জানি আমাদের নির্বাচনী আচরণবিধির মধ্যে বলা হয়, যেমন
চার কালার পোস্টার হবে না, সিঙ্গেল সাদা কালো পোস্টার হবে, এগুলো আগেও দেখে এসেছি। এগুলোতে আসলে খুব একটা হেরফের হয় না। ঢাকা শহরে এবং অন্যান্য জায়গায় আরবান এরিয়ায় আপনারা দেখেছেন, গ্রামে গেলে দেখা যায় পোস্টারে ছেয়ে যায়। নতুন শুরু হয়েছে, মানে গত বছর 10-15 হলো ব্যানার, এগুলো ব্যাপকভাবে চলে। ব্যানার বা ডিজিটাল ব্যানার ইজ রিয়েল এক্সপেন্সিভ। এইটা কিভাবে আসলে মানে আসলো মানে পরিকল্পনায় ইসির, এটা আমি ঠিক নিশ্চিত নই। কাজে যেখানে পোস্টারই আপনার মানে নিষেধ করা হয়েছে, মানে আচরণবিধিতে পোস্টার নিষিদ্ধ, সেখানে এই প্রপোজালটা কতটুকু যৌক্তিক, ফার্স্ট অফ অল। সেকেন্ড কথা হচ্ছে যে আপনি কি চান সেটা দিবেন, আপনার দল কি চাইছে সেটা দিবেন। আপনার তো বিএনপিকে কোন কোন জায়গায় ব্লক করতে হবে ওইটার প্রয়োজন নাই। রাজনীতি, আপনার সাথে ইসি বসেছে তো আপনার মতামতগুলো জানার জন্য, তাই না? দল হিসেবে আপনি কি ভাবছেন সেইটা আসলে জানাবেন। তো সেই দল হিসেবে আপনার ভাবনা যদি, যেভাবে একটা সময় আমরা টকশো করতাম, তখন আমরা দেখতাম যে সারাদিন সকাল থেকে যে স্টেটমেন্টগুলো শুরু হতো বিভিন্ন দলে, স্পেশালি সেই সময়ের মাফিয়া সরকারি দলে, তারা ফার্স্ট শব্দটাই সম্ভবত ছিল হতো বিএনপি, কোনো না কোনোভাবে তাদের সারাদিন কেটে যেত এটাতে। এই জায়গা থেকে সরে এসে তরুণদের একটু ভিন্নভাবে রাজনীতি করা উচিত। এনসিপির সাথে বিএনপির জোট নিয়ে যে আলোচনা চলছে, নির্বাচনে তো জোট হতেই পারে। তো এটা তো নির্বাচন এমন একটা জায়গা যে জোট হতে হলে আমাদের যে দল দুটো বিলীন হয়ে যাবে তা তো নয়। নির্বাচনী সমঝোতা, নির্বাচনী জোট, নির্বাচনী আসনের মানে আন্ডারস্ট্যান্ডিং, এগুলো মানে তো প্রতিটা দল স্বাতন্ত্র্য রেখেই এগুলো করে। এবং আপনাকে আমি নিশ্চিত করি যে কোনো দলেরই এক দলের সাথে আরেক দলের লেভারেজ ছাড়া আর কোনো কিছু এখানে এক্সচেঞ্জ হয় না। কোনো কৃতজ্ঞতা বোধ, কোনো বিশেষ মানে ভালোবাসা বা আপনার এই যে কথোপকথনের তীব্রতা কমে আসা, বরং আমি বলবো কথা যখন খুব বেশি তীব্র এবং তীক্ষ্ণ হয়, আপনি ধরে নেবেন যে আলোচনার টেবিলে এটা কোনো না কোনোভাবে একটা প্রভাব ফেলার চেষ্টা করা হয়, সেটা যে দলই হোক না কেন। নির্বাচনের এই নর্মগুলা, এগুলো ডেমোক্রেটিক প্র্যাকটিসের একটা পার্ট। এটা আপনি যদি দেখেন সারা বিশ্ব জুড়ে যেই জায়গায় জোটের সম্ভাবনা আছে, যেমন কিছু কিছু দেশে জোটের আপনার সম্ভাবনাই নাই। আপনি ইউএসএতে ইলেকশনে চলে যান, সুস্পষ্টভাবে দুটো ভাগ হওয়া দল, তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। কিন্তু আপনি যদি উপমহাদেশীয় রাজনীতিতে দেখেন, আপনি পাকিস্তান দেখেন, আপনি ভারত দেখেন, বিশেষ করে ভারতের গণতন্ত্র নিয়ে কথা বলছেন, পাকিস্তান এটা তো আসলে আদৌ কি ওটাও একটা মানে চিন্তার বিষয়। সেখানে দেখা যায় 6-7 মাস আগে থেকেই কিন্তু নানা ধরনের মিউজিক বাজতে থাকে। রাজনৈতিক যারা বোদ্ধা এবং বিশ্লেষক, তারা ঠিকই কিন্তু এটার অন্তর্নিহিত সুরগুলো টের পান। তো এখানে আপনি যতই এই যে বড় বড় কথা, অনেক ধরনের আক্রমণাত্মক কথা, সব শেষে দেখা যায় হাসি মুখে বেরিয়ে আসছে এবং জোট হচ্ছে। ফলে এই জায়গাটা আজকে যে দাবিটি করেছে বিএনপি, যে কথাটি বলেছে বিএনপির নেতা আব্দুল মঈন খান, যে তিনি বলেছেন যে একবার সাহস করে সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকেই থাকবে, এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। আসলে কি গুণগত পরিবর্তন? এটা আমাদের যুক্তিটা আপনাকে আমি বলতে পারি, সেটা হচ্ছে যেটা যুক্তি আমরা মনে করছি বা যেই কারণে ডক্টর মঈন খান বলছেন, তিনি সেটা এক্সপ্লেইনও করেছেন যে 4টা যে টুল ডিসি, এসপি, ইউএনও এবং ওসি, তিনি বলেছেন, আমি তাকেই কোট করি, সেটা এই 4টা টুল হচ্ছে 4টা বাটন, 4টা বাটন, যেটা প্রধানমন্ত্রীর অফিস থেকে অপারেট করা সম্ভব হয়, যেটা অতীত অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে। দেখুন, আমি ফুয়াদ ভাইয়ের সাথে একটু দ্বিমত করি একটা বিষয়ে, যে ইসির সক্ষমতা নাই। সক্ষমতা তো তৈরি করতে হবে আপনার। আমাদের 64টা জেলায় ডিসিরা অলরেডি এই দায়িত্বটা পালন করেন এবং ঢাকা, চট্টগ্রাম এইসব জায়গাগুলোতে বিভাগীয় কমিশনাররা হন আপনার ওই যে রিটার্নিং অফিসার। কিন্তু এরকম তো অসংখ্য নজির আছে যে সহকারী রিটার্নিং কমিশনার হচ্ছে নির্বাচন কমিশন থেকে। তাদের জনবল নাই এটা তো সঠিক না, তাদের তো জনবল আছে, লোকবল আছে। ফলে যারা এক দফায় ওই যে প্রধানমন্ত্রীর অফিসের বাটন টিপে কাজটা করে এসেছেন, সেই জায়গা থেকে নতুন একটা টিম যদি নেয় দায়িত্বটা, এটাতে তো আমি দোষের কিছু দেখি না। শুধু এইটা কিন্তু আলাপ হয়নি তো, এখানে আরও ডক্টর মাদিও কিন্তু কিছু কথা এখানে বলেছেন। যেমন উনি বলেছেন যে সাইবার স্পেসে যেটা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা হচ্ছে, তা আমাদের আর এটাও একটা প্রপোজালের পার্ট যে সাইবার স্পেসেও যেন লেভেল প্লেইং ফিল্ডটা প্রপার থাকে। যেইভাবে ম্যাসিভ আক্রমণের শিকার হচ্ছে সবগুলো দল, সুনির্দিষ্টভাবে 2-1টা দলের মানে বট বাহিনীর মাধ্যমে, এবং মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন সবচেয়ে ভয়ঙ্কর, এবং ম্যাল ইনফরমেশন, এই কোনটা যে আসলে আপনার এই ধরেন ডিবিসি লেখা কার্ড,
এত অথেন্টিক যে আপনি অনেক সময় বুঝে উঠতে পারছেন না, আপনি টকশোতে বলে ফেলছেন, পরিণতিতে অনেককে মামলার মুখোমুখিও হতে হয়েছে। এই যে বিষয়গুলো ইসি যদি এখন সেন্ট্রালি এবং আমাদের যেটা প্রপোজাল উপজেলা পর্যায় পর্যন্ত যদি ফ্যাক্ট চেকিং এর ইমিডিয়েট ফ্যাক্ট চেকিং এর ব্যবস্থা না রাখে, সেটা একটি বড় নির্বাচনের সময় এটা ডিজাস্টার হবে। আমরা চেষ্টা করেছি এই পরিকল্পনাটা, দেখুন এটা কিন্তু বিএনপির ব্যক্তিগত পরিকল্পনা না। আসবো আপনার কাছে ব্যাশরাফত, যেই শঙ্কার কথা আসলে বলছিলেন আমাদেরকে মাহমুদা হাবিবা, এই নির্বাচনের আগে যদি আসলে আমরা এই ডিজিটাল অ্যাটাকগুলো রুখতে না পারি, সেটি অতি সম্প্রতি আপনিও আসলে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই জায়গাগুলোতে তার মানে আসলে আমাদের খুব কঠিনভাবে হস্তক্ষেপ করার দরকার ছিল। ইসি আসলে এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, সেই সক্ষমতা তাদের আছে কি? এই যে আলোচনা হচ্ছে ইসির সাথে রাজনৈতিক দলগুলোর সক্ষমতা নিয়ে, যেমন ইসি বলেছেন তাদেরকে আসলে পরিবর্তন হতে হবে, তেমনি ইসির সক্ষমতা আসলে কতখানি আছে সেটিও নিয়েও নানানভাবে প্রশ্ন আসছে। বিশেষ করে যেই অভিযোগ মাহমুদা হাবিবা করছিলেন যে এখন আসলে নানানভাবে ডিজিটালি নানানভাবে হেনস্থা করা হচ্ছে রাজনৈতিক দলের নেতাদেরকে কিংবা রাজনৈতিক দলগুলোকে, সেটার মোকাবেলা করবার মতো সক্ষমতা এখনকার নির্বাচন কমিশনের আছে কিনা? ওইটার আগে একটু আগের যে প্রশ্নটা আপনি সেলিম ভাই আর আপাকে করেছেন, যে এনসিপির নেতৃবৃন্দর যে কথাটা আজকে খুব বেশি ফলো করা হচ্ছে, যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানকে মানে ইনসাল্ট করা হয়েছে, ওইটা ওই সেন্সে আমি দেখিনি আর কি। যে টোনে কথা বলেছে ওটা হচ্ছে যে ইসির সক্ষমতা প্রশ্নের আলোচনা হয়েছে, যে আপনি আসলে কনফিডেন্ট কিনা, যদি পারেন তাহলে অ্যাটলিস্ট পোস্টারের ব্যাপারটা চ্যালেঞ্জ করে আপনারা দায়িত্ব নেন, দেখেন যে আসলে এইটা আপনারা এই বিধিটা এনফোর্স করতে পারছেন কিনা। আমরাও গত কয়েকদিন আগে একই কথা বলেছি। একটা বিধিতে আছে 15তে আপনার মসজিদ, মন্দির, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিসগুলোতে রাজনৈতিক নির্বাচনী কোনো প্রচারণা করা যাবে না। আপনি এখন ঢাকা মেডিকেলে যান, পিজিতে যান, নগর ভবনে যান, আপনার কাছে মনে হবে এটা রাজনৈতিক দলের অফিস। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি নির্বাচনের সময় এটা কিভাবে এনশিওর করবেন? নির্বাচন পূর্ব কয়েকটা এক্সাম্পল সেট করেন, যে আপনি নগর ভবন পরিষ্কার করছেন, আপনি ঢাকা মেডিকেল, পিজিতে সকল দলের রাজনৈতিক পোস্টার, ব্যানার সব ফেলে দেবেন। এইটা যদি করতে পারেন তখন আমরা আস্থা পাবো। ওই পার্সপেক্টিভ এটা বলেছে যে এইটা পলিটিক্যাল পার্টি সব দলের ব্যাপারে, এটা আপনারা দেখেন পোস্টার, ব্যানার, ফেস্টুনে তারা এই বিধিটা মেনে চলছে কিনা। এআই এর ব্যাপারটা দেখেন, এটা একটা গ্লোবাল ফেনোমেনা, কিন্তু শুধু বাংলাদেশের জন্য এটা চ্যালেঞ্জ না। গত বছরের ডিসেম্বরে রোমানিয়াতে প্রেসিডেন্ট ইলেকশনে আপনার একটা ব্যাপক মস্কো এটা ইনফিলট্রেট করেছে, তাদের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকে তারা জিতিয়েছে এআই জেনারেট, মানে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন করে। এইটা রোমানিয়াতে আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, এপ্রিল মাসে নির্বাচন বাতিল করা হয়েছে, বাতিল করে মেতে ফ্রেশ নির্বাচন করা হয়েছে এবং ওই প্রার্থীকে ব্যান করে দেওয়া হয়েছে নির্বাচনে। বাংলাদেশে এই ধরনের এবং এটা কিন্তু ইউরোপে উদাহরণ দেখবো বলে কি আপনার মনে হয়? নির্বাচন বাতিল করে নতুন তারিখ নির্ধারণ হবে? আপনি এটা চ্যালেঞ্জটা বোঝেন যে এটা ইউরোপে হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সদস্য, তাদের টেকনোলজি, তাদের শিক্ষা দীক্ষা, তাদের প্রযুক্তি জ্ঞান, সমাজ কোন লেভেলের, আবার আমরা কোন জায়গাতে আছি। যেমন ধরেন আমার এলাকাতে আমরা দেখতে পেয়েছি যে আমাকে নিয়ে যেগুলো ফেক ভিডিও বানায়, এগুলো কিছু দুষ্ট লোক চায়ের দোকানে গিয়ে আবার বুড়া মানুষ, মুরব্বীদেরকে দেখায়। ওই যে দেখে না, ওই যে টাকলু আসছিল না, দেখছো না, তোমাদেরকে কত সুন্দর সুন্দর কথা বলে গেছে, এই তার ভিডিও দেখো। তার মানে এখন আপনি কিভাবে ডিল করবেন? এগুলো তো আপনাদেরকে নির্বাচনের ক্ষেত্রে অনেক ধরনের সিরিয়াসলি মাঝখানে আপনি দেখেছেন কিনা যে এআই জেনারেটেড এন্টি বিএনপি ক্যান্ডিডেট আবার এন্টি জামাত ক্যান্ডিডেটদেরকে ধরে, মানে সিরিয়াসলি যে আপনার প্রোপাগান্ডা করা, তাদের বিরুদ্ধে, তাদের রাজনীতির বিরুদ্ধে কথা বলা, সেগুলো চলছে। মানে অনেক ধরনের চ্যালেঞ্জ আসলে আছে ইসির সামনে। সেখানে বলছে যে তারা কানাডিয়ান এবং আরো কিছু ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তাদেরকে এআই রিলেটেড এই ক্যাম্পেইনে তাদেরকে সাহায্য করবে নির্বাচন কমিশনে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো টেস্টেড হয় নাই। এই সাহায্যটা সাফিশিয়েন্ট কিনা? মাহমুদা হাবিবা, এই যে অনেক ধরনের চ্যালেঞ্জ আসলে আছে এবং যেটি বলছিলেন ব্যারিস্টার ফুয়াদ যে টেস্টেড না আসলে কোনো কিছু, তেমনি এই যে ডিসিএসপি দের বদলির কথা বা জামাত আসলে যেটি বলেছে লটারির মাধ্যমে বদলি, শুধু লটারির মাধ্যমে বদলি করে কি আসলে এই সমস্যার সমাধান হবে? কারণ যদি তারা অভিযোগ করে থাকেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক ডিসিএসপি বা প্রশাসনে আসলে অনেক তারা বসে আছেন, লটারি করলে তো তারা আসলে থেকেই যাচ্ছেন, পরিবর্তন তো আর হচ্ছে না। না, প্রথমত লটারি তো এটা সিভিল সার্ভিস সিস্টেম আমাদের, যেটা এটা লটারিটা কিভাবে আসতে পারে, লটারি নিয়ে প্রথমে বোধহয় সরকার থেকে এই ধরনের কথাটা ফার্স্ট বোধহয় আমরা প্রথম শুনেছিলাম, কিন্তু এইটা আসলে কি মানে কিভাবে আসে, বা এনাদের যে সিস্টেম বা এখানে যে মানে যেই ধরনের আমাদের আইন অনুযায়ী পদায়নগুলো হয় জনপ্রশাসনের যে আইনগুলোতে, সেখানে লটারির আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি আপনার সামনে 10টা প্রোডাক্ট আছে,
আপনি 10টাই জানেন চাইনিজ, আপনি লটারি করলে তো এগুলো জাপানিজ হয়ে যাবে না। কাজে আপনার যদি চাইনিজ প্রোডাক্ট নিয়ে সমস্যা থাকে, যেটা আপনি বললেন যে এইখানে জনপ্রশাসনের, এটাতে তো ডাউট করার কোনো সুযোগ নেই যে জনপ্রশাসনের একটা ডেফিনেটলি বড় অংশ তো, খুবই বড় অংশ তো থেকে গেছে, এবং সত্যি কথা বলতে গেলে মেজরিটি। কাজে এই জায়গাটায় নিশ্চয়তার ক্ষেত্রে আমরা যেটা মানে আস্থা বলতে যেই পয়েন্টগুলোতে আমরা মানে যুক্তি উপস্থাপন করি, সেটা হচ্ছে যে যেই আমব্রেলাটার শেল্টারে এই জনপ্রশাসন ভোট মানে চুরি বলেন, ভোট ডাকাতি বলেন, দিনের ভোট রাতে করে নেওয়া বলেন, এই কাজগুলো করতে সক্ষম হয়েছে, সেই আমব্রেলাটা তাদের নাই, ফলে এই ইমিউনিটিটা দেওয়ার কেউ নাই ধরে নেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে তারা অনেকাংশে, আমি বলছি না 100%, আবারও বলি অনেকাংশে মানে তারা চেষ্টা করবেন দায়িত্ব পালনের, কিন্তু সেইখানে আসলে লটারিটা যে কোনো বিশেষ ইম্প্যাক্ট ফেলবে এটা আমি কোনোভাবেই মনে করি না। দ্বিতীয়ত এটা আসলে এনকারেজ করার মতো কোনো সিস্টেমও না। দেখুন মানে এই কিছু বিষয়ে যখন আমরা মানে এই যে ধরেন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এটা তো এই সরকারও কাউন্টার করতে পারছে না। সরকার হিসেবে তাদেরও তো এটা তো একটা দায়, তাদের নিজেদের বিরুদ্ধে হওয়া যে প্রচারণা সেগুলোও তো তারা হ্যান্ডেল করতে পারছে না। এক প্রেস সচিবের বক্তব্য ছাড়া সেই যে এই সরকারের বিরুদ্ধেও তো আমরা পাশের দেশ বলুন, যে জায়গায় বলুন, নানা ধরনের অপপ্রচার আছে, সেগুলোই তারা কাউন্টার করতে পারছে না। ফলে আপনি ফরেন কি সাপোর্ট আনবেন, সেই সাপোর্টটা ওই সময় কতটুকু কার্যকরী হবে সেটার তো একটা টেস্ট রানও প্রয়োজন। দেখুন নির্বাচনকালীন সময়ে ইসি হয়ে যায় সুপ্রিম অথরিটি, তার মানে কাছে সমস্ত ক্ষমতা চলে আসে, কিন্তু কি ওয়েতে উনি এটা আসলে খুব স্বল্প সময়ের জন্য যদিও কি ওয়েতে উনি এগুলো ডিবাঙ্ক করবেন, সেটা সুস্পষ্ট স্ট্র্যাটেজি যদি আপনার না থাকে, আপনি এখনও যদি ভাবেন যে কানাডা থেকে বা অন্যান্য দেশ থেকে আমরা মানে সলিউশন ইম্পোর্ট করব, তাইলে আমার মনে হয় ওটা যৌক্তিক চিন্তা নয়। সক্ষমতা থাকলেও তারা কার্যকর করতে পারছেন না, বিষয়টা কি অনেকটা এরকম কিনা? শাহাদাত হোসেন সেলিম, আপনার কাছে আসি। সক্ষমতাটা এখানে আরেকটা কথা বলা আছে, তাদের তো সক্ষমতাটা এখন দেখানোর কোনো রকম কোনো সুযোগ তো নাই। তারা এখন বসে কথা বলা ছাড়া তারা তো কোনো নির্বাচন কন্ডাক্ট করছেন না, তারা তো নির্বাচনকালীন ক্ষমতা এখন বহন করছেন না। কাজে যেমন ধরুন আপনি বললেন বা কতখানি আমাদের জন্য সমীচীন, সেটি নিয়েও তো প্রশ্ন করা যেতে পারে। অবশ্যই, কারণ হচ্ছে এই জায়গাটাই সবচেয়ে জরুরি। আপনি সবসময় মনে রাখবেন এক ব্যক্তি বদলে দিতে পারেন। নির্বাচন কমিশনের নিজে যিনি প্রধান, তিনি যদি শিরদাঁড়া সম্পন্ন ব্যক্তি হন, তাহলে এই কাহিনীটা বদলে দিতে পারে। বৈঠকে উঠে এসেছে শাহাদাত হোসেন সেলিম, বিএনপি নেতা বলেছেন সংবিধান আপনাদের ক্ষমতা দিয়েছে, নত যেন হওয়ার কোনো কারণ নেই। সেই সাথে আসলে ভারতের নির্বাচনের সাথে বাংলাদেশের নির্বাচন অনেক সময় আমরা দেখেছি তুলনা করা হয়। ভারতের নির্বাচন কমিশনকে যথেষ্ট শক্তিশালী বলা হয় এবং সেরকম বেশ কিছু উদাহরণও তাদের আছে। বাংলাদেশের নির্বাচন কমিশনের অধীনে যারা কাজ করছে, ভারতের নির্বাচন কমিশনের অধীনেও আমি দেখলাম যে তারাই সেই ধরনের প্রশাসনিক কাজ করছে। তাহলে বাংলাদেশের সাথে ভারতের এত বিশাল পার্থক্য কেন? না, বাংলাদেশের সাথে ভারতের বিশাল পার্থক্য বলতে সেটা তো গত 2014, 18 এবং 24-এর নির্বাচনটা করে শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আমরা কিন্তু অতীতে দেখেছি 91 সালে যে নির্বাচন, বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে নির্বাচন অথবা তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে 3টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো তুলনামূলকভাবে কম বিতর্ক হয়েছে, প্রাণহানি কম ঘটেছে, একেবারেই ঘটে নাই, এবং সেখানে সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের প্রতি আপনার খুব বেশি জোরালো ভাষায় কেউ কোনো প্রতিবাদ করতে পারে নাই যে নির্বাচনে কোনো অনিয়ম হয়েছে। এখন এখানে আমরা নির্বাচন কমিশনের সক্ষমতা দেখতে চাই, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা। এবার আমরা একটা জিনিস আশা করতে পারি যে গত 3টি নির্বাচনে তো সেনাবাহিনীকে জাস্ট আনসার বাহিনীতে পরিণত করে রেখেছে। আনসারের ক্ষমতা সেনাবাহিনী ছিল না, জাস্ট তারা ছিল দর্শক, তাদের কোনো ক্ষমতা ছিল না। এইবার তাদেরকে কিছু ক্ষমতা দিয়ে যখন মাঠে রাখছে, প্রধান উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য সেনাবাহিনী, এখন পর্যন্ত সেনাবাহিনীর উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা মনে করি যে সংকটকালীন সময়ে সবসময় সেনাবাহিনী তার মানে যথাযথ দায়িত্বটা পালন করে। এটা অতীতেও আমরা দেখেছি, ভবিষ্যতে আমরা দেখব। কিন্তু যে প্রশাসন নিয়ে এই নির্বাচন কমিশন কাজ করবে, শাহাদাত হোসেন সেলিম, আপনি কি মনে করছেন সেই প্রশাসনের অধীনে একেবারে ঠিক যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচনের কথা আমরা বারবার শুনছি, সেটি হওয়া সম্ভব? না, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়তো হওয়া সম্ভব না। এই কারণে আইনশৃঙ্খলা বাহিনী যিনি প্রধান অথবা যিনি উপদেষ্টা আছেন, আমরা তার পারফরমেন্সে আমরা একেবারে অখুশি। প্রধান উপদেষ্টার কাছে অনেকবার বলেছিলাম ওনাকে একটু পরিবর্তন করার জন্য। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন রাফ অ্যান্ড টাফ ব্যক্তির দরকার ছিল, যেটা উনি করতে পারেন নাই। তো সেই ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন না হলেও আমরা মনে করি যেহেতু আপনার এখানে রাজনৈতিক দলগুলো সচেতন এবং মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা
শান্তিপূর্ণ নির্বাচনের আভাস পাওয়া গেলে সেখানে আপনার নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য, এবং আমি আশা করছি যে মোটামুটিভাবে একটা নির্বাচন আমরা এতটা শঙ্কা করার দরকার নেই, নির্বাচনটা সুস্থ এবং সুন্দর হবে, আমরা এটা আশা করতে পারি, আমরা অবশ্যই আশা করতে পারি। ব্যাস আসিফুজ্জামান ফুয়াদ, এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশা করছেন শাহাদাত হোসেন সেলিম, সেখানে আপনারাও কি আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখছেন, নাকি কোনো একটি বড় রাজনৈতিক দলকে জয়ের পথে হেঁটে তারা চলে যাচ্ছেন, সেরকম সেই কনফিডেন্স ইতিমধ্যে তাদের মধ্যে দেখতে পাচ্ছেন? সেরকম কিন্তু অভিযোগও পাল্টাপাল্টি আছে। এনসিপি বলছে যে বিএনপি তাদেরকে জয়ী মনে করছে, বিএনপি বলছে যে জামাত নিজেদেরকে আসলে যথেষ্ট শক্তিশালী মনে করছে এই মুহূর্তে। তাহলে কি হতে যাচ্ছে? আসবো আপনার কাছে, কি বিরতি নিয়ে ফিরি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আজকে আসলে ইসির সাথে যে বৈঠকে যে প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো করেছে, সেই সব প্রস্তাব আসলে কতখানি মেনে নেওয়ার সম্ভাবনা আছে, কতখানি যৌক্তিকই বা ছিল সেই প্রস্তাবগুলো, কিংবা শুধুই কি আসলে ইসির দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচন, নাকি এখন আসলে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরত আছেন তাদের উপরেও যথেষ্ট দায়িত্ব বর্তায়? একটা বিষয় দেখেন যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে দিয়ে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। এইটার কয়েকটা সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে যে এই বর্তমান নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অলমোস্ট কারোই ভালো নির্বাচন করবার অভিজ্ঞতা নাই। দ্বিতীয়ত সমস্যা হচ্ছে এদের একটা বিশাল অংশ আওয়ামী লীগের গত 15-16 বছরে রিক্রুট এবং দোসরিপনা করেছে। এরা কেউই একটা ভালো নির্বাচন করবার জন্য সেফ না। থার্ড হচ্ছে আপনার নির্বাচনকালীন সময়ে যে পরিমাণ লোকাল প্রশাসনের সাহায্য এবং নিয়ন্ত্রণ দরকার হয়, সেইটা নির্বাচন কমিশনের কর্মকর্তা করতে পারবে না। যেটা ধরেন ডিসি যে এখতিয়ারটা খাটাইতে পারে, পুলিশের এসপি যে এখতিয়ারটা খাটাইতে পারবে স্থানীয় প্রশাসনে, সেটা একজন নির্বাচন কমিশনের কর্মকর্তা ওই লেভেলে প্রশাসনের উপরে তার অথরিটি ওই সময়টাতে ইউজ করতে পারবে না। এই ধরনের অনেকগুলো প্লাস হচ্ছে যে টেকনিক্যাল প্রশাসনিক যে জায়গাগুলো আছে, সেক্ষেত্রে যেটা হতে পারে, ধরেন ডিসিকে রিটার্নিং অফিসার করলো, তার সাথে একজন নির্বাচন কমিশনের কর্মকর্তাকে ডেপুটি অথবা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার করে ট্যাগ করে দেওয়া, তাহলে একটা ভালো টিম আপ হতে পারে যে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন দুজনে মিলে যেন একটা ভালো নির্বাচন তুলতে পারে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে সব দল এবং কমিশন বিবেচনা করে দেখতে পারে। লটারির বিষয়ে সিদ্ধান্ত নেবার এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা কিন্তু আমার রাষ্ট্রে আছে। বিএনপি সরকারের কথা আমার মনে আছে, আপনার 2001-এ তখন পুলিশের ওসি অ্যাপয়েন্ট করা নিয়ে যে কিভাবে আমরা করব, প্রচুর তদন্ত মানে হয়, দুর্নীতির ঝামেলা আছে, ঘুষ লেনদেন হয় মিনিস্ট্রিতে, পুলিশের হেডকোয়ার্টারগুলোতে। তখন সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী এবং একটা ছোট্ট ক্যাবিনেট বেগম খালেদা জিয়ার সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নিয়েছিল আমরা পরীক্ষামূলকভাবে ঢাকাতে লটারি করব। তখন তারা সবচেয়ে সৎ ওসি হবার যোগ্য এরকম একটা তালিকা করে ঢাকাতে নিয়ে আসে এবং তারা লটারি করে। ধরেন সবুজবাগ থানা, লটারিতে যার নাম উঠবে সে সবুজবাগ থানায়, এবং একদম বিনা টাকায় খুবই সারপ্রাইজ দিয়ে এই সৎ অফিসারদেরকে তখন ওসি অ্যাপয়েন্ট করা হয়। তো এইটা যদিও তখন খুব বেশি দিন টেকে নাই, স্যাডলি। এটা এক্সপেরিমেন্টটা ভালো ছিল। নির্বাচনের ক্ষেত্রে আসলে এই এক্সপেরিমেন্ট কতখানি কার্যকর হবে? এখন এটা বিষয় হচ্ছে এটা রাজনৈতিক দলগুলো একমত হইতে হবে। যে কোনো নির্বাচন কমিশনের যে কোনো এক্সপেরিমেন্ট যত ভালো হোক, রাজনৈতিক দলগুলোর আস্থা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই আস্থার জায়গায় যদি সবাই আবার একমত না হইতে পারে, তাহলে যেটা হবে যে আপনি একটা ভালো উদ্যোগও প্রচণ্ড সাসপিশাসলি সবাই দেখবে। তখন এটা যেটা করবে, যেটা যে আপনি এটা দিয়ে যা অর্জন করতে চেয়েছিলেন তার থেকে আসলে আপনার হিতে বিপরীত হবে। তাই যে কোনো ভালো প্রস্তাব সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে পলিটিক্যাল পার্টিসগুলোর এটা আস্থা, কনফিডেন্স গেইন করা এখানে জরুরি। সেটি আসলে নির্বাচন কমিশন পারছে কিনা? শাহাদাত হোসেন সেলিম, নির্বাচন কমিশনের সাথে এই নির্বাচন নিয়ে আলোচনার মধ্য দিয়ে আসলে অনেকে এটিও বলার চেষ্টা করছেন যে নানাভাবে হয়তো রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমাদের নজর এড়িয়ে যাচ্ছে, যেমন চট্টগ্রাম বন্দরের 2 টার্মিনাল পরিচালনার দায়িত্বে বিদেশিরা চলে এসেছেন, সেটি নিয়েও তো এখন অনেক আলোচনা হচ্ছে। দেখুন 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমাদের সবার দৃষ্টিভঙ্গি ছিল যে আপনার শেখ হাসিনার রায়, তারপরে এখন আলোচনা করতেছেন নির্বাচন নিয়ে। কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার এই বর্তমান সরকার ইউনূস সাহেবকে কেন্দ্র করে যে একটা মাফিয়া এবং একটা মানে একটা চক্রান্তকারী এবং আপনার দেশ বিক্রয়কারীদের একটা ঘেরাও করে ফেলেছে। তারাই কিন্তু চট্টগ্রাম বন্দরকে আপনার দেখেন 4 তারিখে, নভেম্বরের 4 তারিখে একটা টার্মিনালের ব্যাপারে কারিগরি এবং অর্থনৈতিক প্রস্তাব দিয়েছে এবং 17 তারিখে চুক্তি করেছে। পৃথিবীর ইতিহাসে এত সুপারসনিক গতিতে কোনো চুক্তি স্বাক্ষরিত হয় নাই, বৈদেশিক চুক্তি। এখানে কি হলো যে
মানে 7,600 কোটি টাকা তারা বিনিয়োগ করবে। 7,600 কোটি টাকা বিনিয়োগ করার মতো বাংলাদেশের শিপিং জগতের অন্তত 200 জন আছেন যারা ব্যাংকের সহযোগিতায় অথবা আপনার প্রাইভেট পাবলিক পার্টনারশিপে অথবা আপনার এই যে শেয়ার বাজারের টাকা নিয়ে তারা এই বন্দর পরিচালনা করতে পারতো। এখন এই চট্টগ্রাম বন্দর হৃদপিণ্ডে এখন সরকার এসছে কি জন্য? বিচার, সংস্কার এবং আপনার নির্বাচন, এই তো তাদের তার মধ্যে দিয়ে তারা নিয়ে আসে বন্দরকে। তারা বন্দরটাকে বিরান ভূমিতে পরিণত করা যাচ্ছে। ইতিমধ্যে 5টা বন্দর মানে টার্মিনালকে তারা বিদেশিদেরকে দিয়ে দেওয়ার জন্য তারা সমস্ত রকম চুক্তি করেছে এবং এই চুক্তি গোপনীয়তা, এই চুক্তির মধ্যে মানে সরকারের লাভ হচ্ছে না লস হচ্ছে এখানে কোনো প্রতিযোগিতা না করে একটা বিশেষ প্রতিষ্ঠানকে এই লুৎফে এবং এই আশিক এরা তো সবার আগে পালিয়ে যাবে। এরা তো সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন সরকার আসলে এরা পালিয়ে যাবে। আমরা কিন্তু এদেরকে রাখতে পারবো না, এদের কিন্তু পাসপোর্ট নাই। তারা কিন্তু যা করছেন এটা এই যে 6,000 বা 7,600 কোটি টাকা এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে আপনার চট্টগ্রাম বন্দরের মোহনায় এই টার্মিনাল নির্মাণ করতে পারতো। তাতে করে দেশ এবং জাতি উপকৃত হতো এবং যে 33 বছরের জন্য দেওয়া হয়েছে 3 বছরের গ্রেস পিরিয়ড, এই চট্টগ্রাম বন্দর নিজস্ব অর্থায়নে করলে এটা 10 বছরের অর্থ। কিন্তু নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন এই চুক্তি বর্তমান অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে জাতির জন্য বড় অবদান। এটা অবদান কিনা কয়দিন পরে উনি বুঝবেন। ওনাকে যখন আমরা ধরবো তখন উনি বুঝবেন যে এটা বড় অবদান কিনা, কারণ ওনার দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত নিচু। উনি বলেন যে বিদেশিরা এসে এখানে দক্ষ অপারেটর তৈরি করবে, ক্রেন অপারেটর তৈরি করবে, ক্রেন অপারেটর বিদেশে গিয়ে ইয়ে করবে। কিন্তু আমরা যারা মানে এন্টারপ্রেনার আছি আমাদেরকে এই সুযোগটা দিলে আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন বন্দর কিন্তু পরিচালনা করতে পারতাম। ফিলিপাইনের একটা বন্দর আফ্রিকার 9টা বন্দর পরিচালনা করছে। আজকে যেখানে আমাদের নিজস্ব সক্ষমতাকে যাচাই না করে একদম রাতের অন্ধকারে গোপন চুক্তি করে কারোর সাথে কোনো রকম পরামর্শ না করে যেটা করছে, এর মধ্যে দিয়ে একটা বড় ধরনের লেনদেন হচ্ছে এবং এটা মূলত দেশের আপনার মানে নিরাপত্তার প্রতি প্রচণ্ড হুমকির সম্মুখীন। চট্টগ্রাম বন্দরের মোহনা, তারপরে হলো যে আপনার নৌবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি, নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সেখানে থাকে। এই চট্টগ্রাম বন্দরের আপনার মোহনাকে 96 সালে যখন একবার এসএসএফ স্টিউডিং সার্ভিস অফ আমেরিকাকে দেওয়ার ব্যাপারে চেষ্টা করা হয়েছিল, তখন প্রচণ্ড গণ আন্দোলন করে কিন্তু সেটাকে রোখানো হয়েছে। এখন এটা যেটা করেছে এটা একেবারে দেশ বিক্রি করে দিচ্ছে, মানে খুবই অল্প দামে, মানে আমাদের রক্ত দিয়ে কেনা এই দেশটাকে, রক্ত দিয়ে কেনা এই দেশের হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরকে খুবই অল্প মূল্যে তারা বিদেশি কাজে বিক্রি করে দিচ্ছে, বড় ধরনের একটা কমিশন লেনদেন করে তারা। কিন্তু এটা ভবিষ্যতে প্রমাণিত হবে এবং ফাঁসি থেকে তারা কেউ বাঁচতে পারবে না। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধের জন্য তাদেরকে ফাঁসির দড়ি তাদের জন্য অপেক্ষা করছে। মাহমুদা হাবিবা, ইসির সাথে বৈঠকে বিএনপি আজকে যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবগুলো আপনি কি মনে করছেন যে ইসি মেনে নেবে কিনা, আর যদি মেনে না নেয় সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি হবে? আমি আসলে একটু এই বিষয়টা একটু আলাপ করে আসি। আমি ফুয়েদ ভাইয়ের সাথে একটু একটা জিনিস মানে আমি জাস্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এই নির্বাচনটাকে এই বিগত বছরগুলো যেটা পার করে এসেছি, মানে নির্বাচনবিহীন নির্বাচন, সেইটা থেকে ডিফারেন্ট যদি দেখতে চাই, সাংবিধানিকভাবে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন হয় সুপ্রিম অথরিটি। আমি আবারও বলি, তাদের হাতে সমস্ত টুলগুলো চলে আসে, সমস্ত জনপ্রশাসন বলুন, সেনাবাহিনী বলুন, এর যখন প্রয়োজন, যেইখান থেকে প্রয়োজন তারা সহায়তা গ্রহণে সক্ষম। সেইখানে আপনি প্রধান মানে রিটার্নিং অফিসার যদি ওই জনপ্রশাসন থেকে, যিনি তার অধীনস্থ, তাকে দিয়ে অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই সুপ্রিম অথরিটিকে পাশে রাখেন, তার মানে এটা তো স্টাবলিশ করতে হবে আপনাকে, এই অথরিটিটা স্টাবলিশ করতে পারতে হবে নির্বাচন নিয়ে। তখনই প্রশ্নটা জিরো হয়ে আসবে যখন আপনার নির্বাচন পরিচালনা কমিটি কিংবা নির্বাচন কমিশন অ্যাজ আ হোল এম্পাওয়ার হবে। এম্পাওয়ার হওয়ার একটা প্রধান ধাপ কিন্তু এটা এখন প্রধান সব জায়গাতেই তারা দিতে না পারুক, প্রধান রিটার্নিং অফিসার, বাট দিয়ে শুরু করুক। এই যে কমান্ড, তার যে টুলগুলোর ওপরে কমান্ড, যে টুলগুলো পরিচালনা করার সক্ষমতা, এটা তো এতদিন হয়নি। তারা তো তাদের অ্যাসিস্ট্যান্ট, ডিসির সাথে সে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে, কমিশনারের সাথে সে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে, মানে যখন এটা মানে আদার ওয়ে অ্যারাউন্ড হওয়া উচিত ছিল, কিন্তু সেটা ঘটেনি। আমরা ওইটার চেষ্টা করতে পারি, এই প্রপোজালটা নিতে পারবে কি না ইসি, সেইটার ওপরে অনেক কিছু কিন্তু নির্ভর করছে। এই সক্ষমতাটা রাতারাতি হবে, তারা আপনি টপে দিলে পরিচালনা করতে হয়তো কিছুটা সমস্যা হবে, কিন্তু শুরু করতে হবে কাজটা। শুরু না করলে আজীবন আপনাকে ওই ডিসি, ওই এসপি, ওই কমিশনার, ওই ওসি, তাদের আন্ডারে আপনাকে থেকে যেতে হবে। এবং আরেকটা পরিবর্তন করে দিতে পারছেন না, কিন্তু আপনি সাংবিধানিকভাবে এদেরকে এম্পাওয়ার করতে হবে।
হবে তো আপনি একটা নির্বাচন, আপনি যখন কোনোভাবে নির্বাচনে বাধ্যই হবে, আপনি তো ডিসিকে ধরতে পারবেন না, আপনাকে তো যেতে হচ্ছে নির্বাচন কমিশনারের কাছে, তাকে আপনি কোনোভাবে এম্পাওয়ার করলেন না, তাকে ডিসির অ্যাসিস্ট্যান্ট বানিয়ে রাখলেন, তাকে আপনি এসপির অ্যাসিস্ট্যান্ট বানিয়ে রাখলেন, তখন গিয়ে দাঁড়ালো কি জিনিসটা? আপনি যতই এখানে মানে কেন্দ্রে গুড ইন্টেনশন নিয়ে নির্বাচন কমিশনার বসে থাকুন, তার যে টুলগুলো ফাংশন করছে সেই টুলগুলো তো অলরেডি হয়ে গেছে অধস্থন। এই জায়গাটা এটা একটা সুযোগ, তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন সেটা তারা আমরা প্রত্যাশা করি। দেখুন, আমি একটু শাহাদাত সেলিম ভাইয়ের সাথে একটা কথা যুক্ত করি। আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়িক উদ্যোক্তা, কিছু পয়েন্ট আছে এখানে। শোনা যাচ্ছে 30 বছরের জন্য এই চুক্তি হচ্ছে, কেন? মানে আমরা কি আগামী 30 বছর মানে কি? এটাই মানে একটা অদ্ভুত কথা। সক্ষমতা তৈরির জন্য আপনার 30 বছরের জন্য, এটা কিন্তু রিপোর্টও হয়েছে, সম্ভবত 23 ঘন্টা আগে কালের কণ্ঠ বা এই ধরনের পত্রিকা এসেছে। হ্যাঁ, 30 বছরের। আপনি এইটা বিদেশিদের দেওয়ার আগে আপনি প্রাইভেট পাবলিক পার্টনারশিপে গেলেন না কেন? আমাদের প্রাইভেট সেক্টর, এবার আপনি আসেন আরএমজি বলেন, আপনি লেদারে যান, আমাদের যে ডেডলাইন মিট করার ক্যাপাসিটি বাংলাদেশের শ্রমিকদের কিংবা বাংলাদেশে যারা কাজ করছেন, এটা কিন্তু ঈর্ষণীয়। সারা বিশ্বে কিন্তু এটা নজির নাই বলেই কিন্তু আমরা গার্মেন্টস সেক্টর বলুন, আমরা লেদারে বলুন, যতটুকু এগিয়েছে আমাদের এই যে শ্রমজীবী মানুষের সক্ষমতার উপরে। আপনি মনে রাখবেন, প্রাইভেটে যখন বিনিয়োগটা হয় তখন এই টাকা তুলে আনার একটা প্রচেষ্টা থাকে প্রাইভেট সেক্টরে। একজন পারলো না, 7,600 কোটি, একটা কনসোর্টিয়াম হলো, 5 জন সেখানে যুক্ত হলেন। আপনি একবারে প্রথমেই দিয়ে দিতে চাচ্ছেন কিভাবে? দ্বিতীয়ত আপনাকে আরেকটা জিনিসও বলি, শঙ্কা নয়, হ্যাঁ 2 সেকেন্ডই বলছি। আপনি মজুরিটাও বাড়িয়ে দিয়েছেন, মানে কন্টেইনার পিছু খরচ। আপনি বাংলাদেশিরা যখন আপনি 2 টাকা দিচ্ছেন, আপনি ওকে 4.5 টাকা দিচ্ছেন, কেন? আপনি মজুরি বাড়িয়ে দেশে রাখলেন না কেন অর্থটা?